হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ৩ নম্বর ভিডিও অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। এই পরমাণু গঠন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখানে নিটে যারা স্টুডেন্ট আছো, যারা মেডিকেল দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, অনেক এমসিকিউ পড়ে। ক্লাস 12 এ যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাস 11 যারা কেমিস্ট্রিতে একটা মূল ভিত বলা যেতে পারে, স্তম্ভ বলা যেতে পারে, অ্যাটম বা পরমাণু, এই কেমিস্ট্রির একটা চ্যাপ্টার। এই টোটাল যে পরমাণু চ্যাপ্টার, এই টোটাল বিষয়টা আমি কনসেপ্টটা ক্লিয়ার করব প্রথম কতগুলো ভিডিওর মাধ্যমে। দেন যেটা হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। এখান থেকে যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেম হোক, সেই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম যাতে তোমরা সব জায়গায় করতে পারো, তাই কেমিস্ট্রিও করতে পারো এবং ফিজিক্সও করতে পারো, তার জন্য যত রকম নিউমেরিক্যাল প্রবলেম আছে সব আমি স্যাম্পল একটা করে করিয়ে দেবো। তাহলে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী বা লাইন স্পেক্ট্রা অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেনের রেখা বর্ণালী উৎপাদন, অর্থাৎ পরমাণু। আমরা একটা জিনিস জানি যে পরমাণুর মধ্যে কি থাকে না, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে ঘোরে। টোটাল কতগুলো কক্ষপথ রয়েছে না, টোটাল কক্ষপথ রয়েছে আমাদের 7টা। এই যে কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলো ইলেকট্রন যখন ঘোরে তখন ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তখন ইলেকট্রন কি করে না, একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে যায়। এই যে যখন এনার্জি নেয় তখন ইলেকট্রন কি করে, নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, অর্থাৎ একটা অরবিটাল থেকে অন্য অরবিটালে সরে যায়। এই ইলেকট্রনগুলো সরে যায় কতক্ষণ, যতক্ষণ এনার্জিটা সাপ্লাই করা থাকে। যখন এনার্জি সাপ্লাই বন্ধ করা হবে তখন কি হবে, ওই যে ইলেকট্রনটা চলে গেল আপার কক্ষপথে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরে সরে গেল অন্য কক্ষপথে, তখন আবার কি করে, সে পূর্বের কক্ষপথে ফিরে আসে। যখন ইলেকট্রনটা আবার পূর্বের কক্ষপথে ফিরে আসবে তখন কি করবে, ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জি নিয়ে গিয়েছিল সেই পরিমাণ এনার্জি সে কি করবে, রেডিয়েট করবে বা ছেড়ে দেবে। এই এনার্জিটা যেটা সেটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসাবে আমরা পাবো। এই তড়িৎচুম্বকীয় বিকিরণটাকে যদি একটা বর্ণালীবীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্যে পাঠানো যায় তাহলে আমরা সেটা কেমন টাইপের আলোর বর্ণালী পাওয়া যাবে সেইগুলো আমরা দেখব হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। এটা জানার আগে কতগুলো ছোট ছোট জিনিস একটু জানতে হবে। যেটা হচ্ছে, মনে করো একই জায়গায়, মানে একটা জায়গাতে তোমরা কতগুলো একই নামের স্টুডেন্ট আছো, একই নাম একই টাইটেলের স্টুডেন্ট আছো বসে, তখন আমি যদি কোনো পার্টিকুলার একজন স্টুডেন্টকে আমি যদি ডিনোট করতে চাই, অর্থাৎ আমি কোনো একজন পার্টিকুলার স্টুডেন্টকে আমি ডাকতে চাইছি, যদি ডাকি তাহলে যেহেতু একাধিক স্টুডেন্টের একই নাম, তাহলে সব স্টুডেন্টগুলো সাড়া দিবে। তখন আমরা কি করব, ওই স্টুডেন্টটার নামের সঙ্গে টাইটেল যোগ করব, আমি যাকে ডাকতে চাইছি। তাহলে দেখা যায় যে মনে করো যে দুজন স্টুডেন্টের নাম এবং টাইটেল একই, তখন দুজনেই সাড়া দিবে। তখন আমি কি করব, ওই স্টুডেন্টের নাম, ওই স্টুডেন্টের টাইটেল, ওই স্টুডেন্টের বাবার নাম, এটা আমি যোগ করব, করে যখন ডাকবো তখন কিন্তু সাড়া দেবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে যদি ডিনোট করতে চাই তাহলে তার সঙ্গে কি যোগ করতে হয়, অবশ্যই তার নাম, টাইটেল, অনেক সময় তার বাবার নাম, অনেক সময় তার লোকেশন দিতে হয়। এটা বিষয়টা বোঝা গেল। এবার আসছি যে আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটাই নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস পজিটিভ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে ফার্স্ট অরবিটাল কটা না, দুটো থাকে। সেকেন্ড অরবিটাল কটা, 8টা থাকে। থার্ড অরবিটাল কটা থাকে না, থার্ড অরবিটালে 18টা থাকে। এইভাবে ইলেকট্রনগুলো থাকে। এখন বিষয়টা হচ্ছে যে মানুষকে ডাকার জন্য, কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে ডাকার জন্য যেমন আমরা সংখ্যাগুলো ব্যবহার করছি, কি তার নাম, তার সঙ্গে টাইটেল, তার সঙ্গে বাবার নাম, তার সঙ্গে জায়গার লোকেশন, তাহলে ওই জায়গার ব্যক্তিকেই আমি একটা নির্দিষ্ট ব্যক্তিকে ডিনোট করতে পারছি। অর্থাৎ 4টে জিনিস আমি ব্যবহার করছি, কি নাম, 2 নম্বর টাইটেল, 3 নম্বর হচ্ছে বাবার নাম, 4 নম্বর হচ্ছে তার লোকেশন, কোথায় বাড়ি। তাহলে সেই ব্যক্তিকে আমি ডিনোট করতে পারবো। ঠিক সেম সিস্টেম এখানে যদি আসি, যে মনে করো এই যে ফার্স্ট অরবিটালে কে ঘুরছে, ইলেকট্রন। সেকেন্ড অরবিটালে এখানেও কি আছে, ইলেকট্রন। সংখ্যা চেঞ্জ হতে পারে, ফার্স্ট অরবিটালে 2টো, তারপরে 8টা, তারপরে 18টা, এইভাবে যাবে। যাই হোক, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, আমি যদি এই ইলেকট্রনগুলোর মধ্যে কোনো একটা ইলেকট্রনকে, মনে করো এই ইলেকট্রনটাকে আমি ডিনোট করতে চাইছি, তাহলে এই ইলেকট্রনটাকে আমি কিভাবে ডাকবো বা এই ইলেকট্রনটাকে আমি কিভাবে ডিনোট করব। তাহলে এই যে ইলেকট্রনকে একটা পার্টিকুলার একটা আমাদের অ্যাটম বা পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের কোনো একটাকে নিখুঁতভাবে বা নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা একটা কতগুলো সংখ্যা ব্যবহার করি। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। তাহলে ইলেকট্রনগুলো কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছে, পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটিকে, এই যে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো ঘুরছে, এই পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যে সংখ্যাগুলোর প্রয়োজন হয় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সমূহ। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? সবগুলোই তো ইলেকট্রন,
তাহলে আমি একটা নির্দিষ্ট ইলেকট্রনকে ডিনোট করতে চাইছি, কিভাবে ডিনোট করব? তাহলে ওই নির্দিষ্ট ইলেকট্রনটাকে ডিনোট করার জন্য যে সংখ্যাগুলো ইউজ করব সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে 4টে সংখ্যা ইউজ করা হয়। এই 4টে সংখ্যাকে একসঙ্গে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সমীহ। এই 4টে সংখ্যা কি কি? নাম্বার 1 যেটা সেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, নাম্বার 1। নাম্বার 2 কি? না গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4টে নাম্বার যদি আমার জানা থাকে ঠিকভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে কোনো অরবিটালেই ঘুরুক একটা নির্দিষ্ট কক্ষপথের একটা ইলেকট্রনকেই বোঝানো হবে। কারণ বিষয়টা একটু জটিল, কারণ এখানে সবাই ইলেকট্রন, সবাই কিন্তু দেখতে একই রকম, সবারই প্রপার্টি একই, সবারই ভর সমান। তাহলে এই যে সবগুলোই যদি একই হয় প্রপার্টি, তাদেরকে বোঝানোর জন্য যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার সমীহ। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? ফার্স্টে যেটা আমরা জানি যে প্রথম যে কক্ষপথটা, এই যে দেখো 1 নম্বর কক্ষপথকে আমরা কি ধরি? না কে। তোমরা ছোটবেলায় পড়েছো কে কক্ষ। 2 নম্বর কক্ষপথ কটা? এল কক্ষ, তারপরে এম কক্ষ, তারপরে কি কক্ষপথ আছে? এল, এম, এন, এটা ও আছে, এটা পি আছে, এটা কিউ আছে। দেখো টোটাল অরবিটাল বা কক্ষপথের সংখ্যা কটা? 7টা। প্রথম কক্ষপথটা কি? কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে এম কক্ষ, তারপরে এন কক্ষ, তারপরে ও কক্ষ, তারপরে পি কক্ষ, তারপরে কিউ কক্ষ। এই যে কক্ষপথগুলো আছে, টোটাল কক্ষপথ 7টা আছে। তাহলে এই 7টা কক্ষপথের নাম আমরা জানি, কারণ তোমরা ছোটবেলায় পড়েছো। প্রথম কক্ষপথটাকে কে বলা হয়, তারপরে এল বলা হয়, এম বলা হয়, এন বলা হয়, ও পি কিউ, এই পর্যন্ত। ব্যাস, প্রথম কক্ষপথটাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, সংখ্যা। কি প্রথম কক্ষপথটাকে কত বলা হয়? না প্রথম কক্ষপথটাকে কি ধরা হয়? 1 ধরা হয়, 1 নম্বর কক্ষপথ। 2 নম্বর কক্ষপথটাকে কত ধরা হয়? 2। 3 নম্বর কক্ষপথটাকে 3 ধরা হয়। 4 নম্বর কক্ষপথটাকে 4 ধরা হয়। 5 নম্বরটাকে 5 ধরা হয়। তারপর 6 নম্বর কক্ষপথটাকে কি বলা হয়? 6। 7 নম্বর কক্ষপথ 7। কত টোটাল কক্ষপথ কটা? না 7টা। তাহলে 7টা। প্রথম কক্ষপথ যেহেতু ফার্স্ট, আমাদের যে কক্ষপথ ফার্স্ট অরবিটাল, এই প্রথম কক্ষপথেরটাকে বলা হচ্ছে n সমান 1। তাহলে n হচ্ছে 1, মানে নাম্বার অফ অরবিটাল। এই নাম্বারের n, আর কিছু নয়। নাম্বার অফ অরবিটাল 2। তাহলে 2 নম্বর কক্ষপথ মানে কোন কক্ষপথটাকে বলছে? এল কক্ষটাকে। তাহলে n সমান 1 মানে কি? প্রথম কক্ষপথ, মানে এই কক্ষপথটাকে বলা হচ্ছে। আর এই যে দেখো এখানে n সমান কত? না 3। এটা n সমান কত? না 4। এটা n সমান কত? 5। এটা n সমান কত? 6। এটা n সমান কত? 7। তাহলে কক্ষপথগুলো নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি করা হয়? না নাম্বারিং করা হয়। এই যে 1 নম্বর কক্ষপথ মানে কে কক্ষ, 2 নম্বর কক্ষপথ মানে কি? এল কক্ষ, 3 নম্বর কক্ষপথ মানে কি? এম কক্ষ। তাহলে কক্ষপথগুলো বোঝানোর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়, এই 1, 2, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কি? যে কক্ষপথগুলোকে চিহ্নিত করা হয় কত নম্বর কক্ষপথ, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর কক্ষপথ না 4 নম্বর কক্ষপথ। এই এই যে 1 থেকে 7টা, এই 1, 2, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেগুলো আছে, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে বলছে, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে অরবিটাল গুলোর কথা বলা আছে। কতগুলো কক্ষপথ আছে? না 7টা কক্ষপথ আছে। এই অরবিটাল, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি কি জানতে পারি? 1 নম্বর যেটা সেটা হচ্ছে ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে আছে। দেখো যদি বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, তার মানে কি ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? না 4 নম্বর কক্ষপথে আছে। তাহলে আমি কি বলবো? ইলেকট্রনটা এই কক্ষপথে আছে, 1 নম্বর। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মানে 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে সংখ্যাগুলো, এগুলোকে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এর সাহায্যে কি কি জানা যায়? না যদি বলি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, তার মানে কি যে এই যে 4 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা জানতে পারি, 1 নম্বর। মুখ্য আর কি জানা যায়? যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে। মনে করো মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 একজনে বলা হলো, আর একজনে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 মানে কি? না নিউক্লিয়াস থেকে কাছে আছে, যে 4 সে নিউক্লিয়াস থেকে দূরে আছে। 2 নম্বর এটা জানা যায়। তাহলে ফার্স্ট জানা যায় কি? যে নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, 1 নম্বর। নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেটা জানা যায়। 2 নম্বর কি? যে কত নম্বর কক্ষপথে বলা আছে, ওই কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা কটা, মানে কতগুলো ইলেকট্রন আছে, 2টো আছে, 8টা আছে, 18টা আছে, কতগুলো আছে ইলেকট্রন, এটা জানা যায়। 3 নম্বর কি জানা যায়? যে এই যে মনে করো মুখ্য কোয়ান্টাম সংখ্যা 6 বলা হলো, আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে 1।
6 মানে কি, মানে নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তাহলে অনেক দূরে যদি ঘুরতে চাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাহলে বেশি এনার্জি লাগবে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমি জানতে পারবো যে 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা বেশি এনার্জি আছে। আর 1 নম্বর কক্ষপথে যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 হয় তাহলে কি বুঝবো না 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের এনার্জিটা কম, অর্থাৎ এনার্জি কত আছে ইলেকট্রনটা সেটা জানা যায়। 4 নম্বর জানা যায় কি না প্রতিটা কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা, প্রতিটা কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা। যদি কে কক্ষপথ হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত হবে না 2n²। এই ফর্মুলাকে আমি কাজে লাগাবো, যেমন 2 × n² টোটাল ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কোন একটা অরবিটালে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেটা জানার জন্য যদি আমি ইলেকট্রন সংখ্যাকে ই ধরি তাহলে ই সমান কত 2n²। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি মনে করো 1 হয় তাহলে n সমান কত না সেক্ষেত্রে n সমান 1 হবে। যদি 1 হয় তাহলে কত হবে না 1 যদি হয় তাহলে 1 তার হোল স্কয়ার। তাহলে এখানটা মনে করো যে n সমান যদি 1 হয় তাহলে কি লিখবো না ই সমান কত না 2 × 1 তার হোল স্কয়ার সমান কত 2। তাহলে ফার্স্ট কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে না 2টো ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে না সেকেন্ড কক্ষপথ যদি হয় n সমান 2 বসাবো তাহলে 2n² এটা যে ফর্মুলা, তাহলে 2 × 2 তার হোল স্কয়ার সমান 8টা। সেকেন্ড কক্ষপথে 8টা থাকবে। 3 নম্বর কক্ষপথ যদি বলি, মনে করো এখানটা 3 নম্বর কক্ষপথ বললাম। 3 নম্বর কক্ষপথ মানে কত না n সমান কত না 3, ইলেকট্রন সংখ্যা কত ই সমান কত না 2n², এর সমান কত 2 × 3 তার হোল স্কয়ার সমান কত 18টা। তাহলে 18টা হচ্ছে আমাদের 3 নম্বর যে অরবিটাল, 3 নম্বর অরবিটালে টোটাল ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। যদি 4 নম্বর বলি, মনে করো n সমান কত না 4, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে না 2 × n²। n² মানে কত না 2 × n² মানে 2 × 4 তার হোল স্কয়ার সমান 32। তাহলে এইখান থেকে দেখো 1 থেকে 4 নম্বর কক্ষপথে টোটাল ম্যাক্সিমাম অফ ইলেকট্রন এটা জানা যায় আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায় যে 1 থেকে 4 নম্বর কক্ষপথে টোটাল ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে। এই যে 2n² এই যে ফর্মুলাটা আছে না, এই 2n² ফর্মুলা কতগুলো ডিমেরিট আছে এগুলো একটু জেনে নাও। 2n² এই ফর্মুলাটা তোমরা জানো আশা করি, যে ফার্স্ট অরবিটাল যদি হয় তাহলে n এর পরিবর্তে 1 বসাবো, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 2টো। যে 2 বসাই n এর পরিবর্তে না সেকেন্ড অরবিটাল কতগুলো ইলেকট্রন আছে মানে n সমান 2, তাহলে n সমান 2 যদি হয় এই যে 1 2 এগুলো কি এগুলোই তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর পরিবর্তে 2 বসাই তাহলে কত হবে 8টা, অর্থাৎ সেকেন্ড অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত না তাতে ইলেকট্রন সংখ্যা কত না 8টা। 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন কাটা আছে মানে n সমান 3 বসাবো, তাহলে 2 × 3 তার হোল স্কয়ার সমান কত 18টা। 4 নম্বর যদি কক্ষপথে বলি তাহলে n সমান 4 বসাবো, তাহলে 2 × 4 তার হোল স্কয়ার সমান 32। এই পর্যন্ত কিন্তু এই 2n² সূত্র কিন্তু কাজ করে। তাহলে 2n² সূত্র কোথায় কতদূর পর্যন্ত কাজ করে না 2n² এই সূত্রটা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, কোয়ান্টাম নাম্বারগুলো আছে, এতে ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু জানা যায়। কিন্তু যদি বলা হয় 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন কতগুলো আছে, 6 নম্বর কক্ষপথে ইলেকট্রন কতগুলো আছে, তার ক্ষেত্রে কিন্তু 2n সূত্রটা কিন্তু ব্যতিক্রম ঘটে। মানে 2n² সূত্র 1 থেকে 4 পর্যন্ত কার্য হয়, কিন্তু 4 এর পর থেকে কিন্তু কার্য হয়নি। যেমন 4 এর পর থেকে যদি হয়, আমি 5 ধরলাম, তাহলে 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, তখন কিন্তু এটা কাজ হবে না। মনে রেখো 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 32ই হবে, 6 নম্বরে 32ই হবে, 7 নম্বরে 32ই হবে। অর্থাৎ শেষ কক্ষপথগুলোই ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ 4 নম্বর পর্যন্ত 2n² সূত্রটাকে মানছে, তারপর থেকে এইটা হচ্ছে 2n² সূত্রের আমাদের ডিমেরিট। অর্থাৎ 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এই সংখ্যার পরে যে ইলেকট্রনগুলো হয় সেগুলো কিন্তু আর ওই 32 মানে 5 5 25 এটা হবে না। আমি বলতে চাইছি যে মনে করো n সমান 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন কটা আছে, তাহলে 5 নম্বর কক্ষপথে কটা হয় 2n² সূত্র অনুযায়ী 5, এটাকে লিখতে পারি মানে 2 × 5 তার হোল স্কয়ার সমান 50টা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। অর্থাৎ 5 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে না অবশ্যই 32, নাম্বার অফ ইলেকট্রন 32। 6 নম্বর কক্ষপথে কত 32, 7 নম্বর কক্ষপথে কটা 32, অর্থাৎ শেষ কক্ষপথগুলো ইলেকট্রনের সংখ্যা কিন্তু 32। এটা হচ্ছে আমাদের 2n² সূত্রের ব্যতিক্রমী মানে সীমাবদ্ধতা। 4 নম্বর কক্ষপথ পর্যন্ত 2n² কাজ করবে, তারপরে কিন্তু 2n² সূত্র আর কাজ করবে না। আর কতগুলো জিনিস আছে, যেমন শেষ কক্ষপথে আর কি আছে, সেকেন্ড ডিমেরিট কি 2n² সূত্রের ডিমেরিট সেকেন্ডটা কি না লাস্ট কক্ষপথ যত নম্বরই হোক, 7 নম্বর 6 নম্বর 5 নম্বর, লাস্ট অরবিটালটা যত নম্বরই হোক সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এটা 2n² সূত্রের ব্যতিক্রমী। আর 3 নম্বর কি বলছে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে লাস্টের যে অরবিটালটা,
মানে লাস্টের কক্ষপথে অবশ্যই কত নম্বর কক্ষপথ জানা দরকার নাই, শেষ কক্ষপথে অবশ্যই 8টার বেশি ইলেকট্রন থাকবে না, আর শেষ কক্ষপথে ঠিক আগের কক্ষে 18টার বেশি ইলেকট্রন থাকবে না। এইগুলো কিন্তু আমাদের টুয়েন স্কয়ার সূত্রের আমাদের ডিমেরিট। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? আজকের যে বিষয় সেই বিষয়টা হাইড্রোজেনের রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটম তার লাইন স্পেকট্রাম, হাইড্রোজেন পরমাণুর লাইন স্পেকট্রাম পেতে, অর্থাৎ কোনো পরমাণুকে মনে করে এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমি এনার্জি সাপ্লাই করলাম, তাহলে কি করা হলো যে এই যে ইলেকট্রনটাকে একে এনার্জি সাপ্লাই করা হলো, তাহলে ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই যদি করা হয় তাহলে ইলেকট্রন কি করবে, এখানকার ইলেকট্রন উদ্দীপিত হয়ে চলে যাবে, কোথায় যাবে, যে কোনো কক্ষপথে যেতে পারে, যতটা এনার্জি নেবে, বেশি এনার্জি নিলে সে মনে করে 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা চলে গেল। তাহলে যদি একটা পরমাণুকে যদি আমি এনার্জি সাপ্লাই করি, মানে তড়িৎ শক্তি হতে পারে, তাপ শক্তি হতে পারে, আলোক শক্তি হতে পারে, এগুলি যদি সাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রন কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে, শোষণ করবে। ইলেকট্রন যখন শক্তি শোষণ করবে তখন ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথে নিয়েছে সেই কক্ষপথে থাকতে পারবে না, সেখান থেকে আপার কক্ষপথে যাবে। কতক্ষণ পর্যন্ত এখানে থাকবে সে, যতক্ষণ এনার্জিটা আমি সাপ্লাই করে যাচ্ছি। যখনই এনার্জি সাপ্লাই করা বন্ধ হয়ে যাবে তখন কি হবে, এই ইলেকট্রন ফিরে আসবে। যদি এই ইলেকট্রনটা ফিরে আসে, মনে করো আমি সিম্পল বলছি যে এই ইলেকট্রনটা আবার ফিরে এলো কোথায়, না 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ফিরে এলো। তাহলে ছিল কোথায়, 1 নম্বর কক্ষপথে ছিল, এনার্জি সাপ্লাই করতে সে চলে গেল কোথায়, না মনে করো এটা 6 নম্বর কক্ষপথে চলে গিয়েছিল, এনার্জি সাপ্লাই যখনই বন্ধ করলাম তখন আবার সে ব্যাক করবে, সেই ব্যাক করে মনে করো 2 নম্বর কক্ষপথে এসে হাজির হলো ইলেকট্রনটা। এই যে 2 নম্বর, দেখো 1 থেকে 6 যাওয়ার জন্য যতটা এনার্জি সে নিয়েছিল সেই পরিমাণ এনার্জি কি করবে, আস্তে আস্তে সে রিলিজ করবে। 2 নম্বরে থাকার জন্য যতটুকু এনার্জি দরকার ততটুকু রাখবে, বাকি এনার্জিটা ছেড়ে দিবে। সেই এনার্জিটাকে আমরা কি হিসেবে পাবো, একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী হিসাবে আমরা দেখতে পাবো। অর্থাৎ এখান থেকে আমি একটা জিনিস বলতে চাইছি যে যে কোনো গ্যাসীয় পদার্থকে যদি এনার্জি সাপ্লাই করা হয়, পরমাণুকে যদি এনার্জি সাপ্লাই করা হয়, তাহলে পরমাণু কি হয়, উদ্দীপিত হয়, এবং উদ্দীপিত হয়ে যখন এনার্জি সাপ্লাই বন্ধ করা হয় তখন সে আবার ফিরে আসে। তখন কি করে, সে এনার্জি যেটা নিয়েছিল সেটা কি রেডিয়েট করে। এই এনার্জিটা আমি তখন একটা রেডিয়েশন বা বিকিরণ হিসাবে পাবো, বা বর্ণালী আমি হিসাবে পাবো। সেই রকমই একটা জিনিস এখানে ঘটানো হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। দেখো হাইড্রোজেনের রেখা বর্ণালী কিভাবে তৈরি হয় সেটা দেখো, এটা একটা বায়ুশূন্য একটা কাঁচের নল, এই বায়ুশূন্য কাঁচের নলের মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ, সামান্য পরিমাণ হাইড্রোজেন পরমাণুকে রাখা হয়েছে। তাহলে হাইড্রোজেন পরিমাণটা যেহেতু কম, তাহলে হাইড্রোজেন গ্যাসের যে হাইড্রোজেন পরমাণুর যে প্রেসারটা, সেই প্রেসারটা কি হবে, অনেক কম। তাহলে ওই জন্যই লো প্রেসার। লো প্রেসার মানে কি, হাইড্রোজেনের পরিমাণটা অত্যন্ত কম নেওয়া হয়েছে, ব্যাস। আর কি করা হলো, না এই দু সাইডে কি করা হয়েছে, না দুটো তড়িৎদ্বার প্রবেশ করানো হয়েছে, এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে একটা আছে। এই তড়িৎদ্বার দুটোর মধ্যে হাই ভোল্টেজ দেওয়া হলো, কিসের সাহায্যে, ব্যাটারির সাহায্যে। ব্যাটারির পজিটিভটা যেখানে যোগ করবো সেটাকে বলা হচ্ছে অ্যানোড, ব্যাটারির নেগেটিভ যার সঙ্গে যোগ করবো সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে একটা বায়ুশূন্য কাঁচের নল প্রথম নেওয়া হলো, সেই বায়ুশূন্য কাঁচের নলের মধ্যে কি করা হলো, সামান্য পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করে দেওয়া হলো, যার ফলে হাইড্রোজেন গ্যাসের যে প্রেসারটা ভেতরে অত্যন্ত কম, তাহলে লো প্রেসার। আর এর মধ্যে দুটো তড়িৎদ্বারকে প্রবেশ করানো হয়েছে, এই তড়িৎদ্বার দুটো একটা ব্যাটারির পজিটিভের সঙ্গে যোগ করা হলো, যেটা ব্যাটারির পজিটিভের সঙ্গে যোগ করা হলো সেটাকে বলছে অ্যানোড, আর যেটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করা হলো সেটাকে বলছে ক্যাথোড। আর এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যে অর্থাৎ ব্যাটারির সাহায্যে হাই ভোল্টেজ দেওয়া হল। যখনই হাই ভোল্টেজ দেওয়া হবে তখন কি হবে, যে এর মধ্যে ইলেকট্রিসিটি, এই হাইড্রোজেন অ্যাটমগুলোর মধ্যে হাইড্রোজেন অ্যাটমগুলো কি হবে, তখন আয়নিত হয়ে যাবে, যার ফলে ইলেকট্রিসিটি পাস করবে। বোঝা গেল, তাহলে ইলেকট্রিসিটি পাস করবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুগুলো তখন কি হবে, না লোয়ার থেকে আপারের দিকে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এনার্জি নেবে, নিউক্লিয়াসের কাছ থেকে দূরে সরে যাবে। দেখো একটা জিনিস, মনে করো এইটা যদি একটা হাইড্রোজেন পরমাণু হয়, তাহলে এটা একটি মাত্র ইলেকট্রন ছিল, একে মনে করেন এনার্জি সাপ্লাই করা হলো। এই এনার্জি সাপ্লাই করার ফলে কি হলো, না এই অ্যাটমটা 7টা অরবিটাল আছে, টোটাল অরবিটাল কটা আছে, 7টা আছে। তাহলে এ মনে করো এখান থেকে কি হলো, এখান থেকে জাম্প করে এখানে চলে গেল। ক নম্বর কক্ষপথ, 1টা 2টো 3টে 4টে, 4 নম্বর কক্ষপথ মনে করে গেল। এই 4 নম্বর কক্ষপথে যাওয়ার পর এনার্জিটা সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে, যখনই বন্ধ করে দেওয়া হবে তখন সঙ্গে সঙ্গে কি হবে, সে ফিরে আসবে, মনে করে 2 নম্বর কক্ষপথে ফিরে এলো, কে ইলেকট্রনটা ব্যাক করলো। তাহলে 2 নম্বর থাকার জন্য দেখো 1 থেকে 4-এ যাওয়ার জন্য যতটা এনার্জি দরকার ছিল ততটা এনার্জি কি করেছিল, সে নিয়েছিল কোথা থেকে, তড়িৎ শক্তি থেকে।
যখন সে আবার ফিরে এলো, ব্যাক করলো, কত নম্বর কক্ষপথে? 2 নম্বর। তাহলে এই 2 নম্বর কক্ষপথে থাকার জন্য যতটুকু এনার্জি দরকার ততটুকু এনার্জি এর মধ্যে থাকবে। বাকি এনার্জিটা কি করবে? রেডিয়েশন করবে, অর্থাৎ ছেড়ে দিবে। তাহলে এইভাবে একটা তড়িৎচুম্বকীয় একটা বর্ণালী পাবো। এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এই বিষয়টা কে দেখেছিল? না বিজ্ঞানী বামার। বিজ্ঞানী বামার 1885 খ্রিস্টাব্দে। সে কোনটা দেখেছিল? না আমরা যেটা দেখতে পাই ভিজিবল রিজিয়নের মধ্যে যেগুলো আছে সেই রিজিয়নটার মধ্যে, অর্থাৎ আমরা চোখ যেটাকে মানে সাপোর্ট করে সেই রকম আলো, যে আলোটা বেরোচ্ছিল, বিকিরণ হচ্ছিল, যেটাকে আমাদের চোখ সাপোর্ট করছে, সেটা নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানী বামার 1885 সালে। তিনি দেখেছিলেন এই যে বিকিরণটা, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমকে যদি লো প্রেসার হাই ভোল্টেজে সাপ্লাই করা হয়, তাহলে ওখান থেকে কি হয়? তড়িৎচুম্বকীয় রেডিয়েশন হয়, তো তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে। কেন বিকিরণ ঘটে সেটা আমি দেখালাম, কিভাবে বিকিরণ ঘটে। এই তড়িৎচুম্বকীয় বিকিরণটাকে যদি মনে করো যে একটা বর্ণালী বীক্ষণে রাখা প্রিজম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিজম, তাহলে বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা একটা প্রিজমের মধ্যে যদি পাঠানো যায়, তাহলে কি হয়? না এই যে রেডিয়েশনটা হলো, এই রেডিয়েশনটা এটা কি হবে? না একাধিক বর্ণে ভেঙে যাচ্ছে। যদি এখানে সাদা আলো পাস করাতাম, মানে সাদা আলো প্রিজমটার মধ্যে প্রবেশ করাতাম, তাহলে কি হতো? 7টা বর্ণ পাওয়া যেত, যেটা হচ্ছে ভিবজিওর, বেনিয়া, সহগোলা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে হাইড্রোজেন পরমাণু কর্তৃক যে রেডিয়েশনটা হলো, তাহলে এই রেডিয়েশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্ণালী দু রকম হয়। একটা হচ্ছে আমাদের কি লাইন স্পেকট্রাম, একটা হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী, আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। বিচ্ছিন্ন বর্ণালী মানে আর নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে কি? যদি সাদা আলো পাস করাতাম তাহলে কি দেখতাম? বেনিয়া সহকোলা 7টা বর্ণ পেতাম, এবং সেই 7টা বর্ণ পরস্পর লেগে থাকতো, এরকম লেগে থাকতো, নিজেদের মধ্যে লেগে থাকতো 7টা বর্ণ। রামধনুতে যে বর্ণগুলো দেখা যায় দেখবে পরস্পর প্রত্যেকটা বর্ণ লেগে থাকে। এই লেগে থাকা অর্থাৎ বর্ণগুলো পরস্পর ঠিকই থাকছে, 7টা বর্ণ, এই ধরনের বর্ণকে বলা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এই বর্ণালীটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। বিচ্ছিন্ন বর্ণালী মানে কি? বলছে এই যে বর্ণগুলো পাবো না, এই কালারগুলো পরস্পর ঠিকই থাকবে না। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটাই ঘটেছিল, যে আমাদের বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা একটা প্রিজমের মধ্যে যখন পাঠানো হলো, তখন দেখা যাচ্ছে যে এইরকম ছাড়া ছাড়া 4টে বর্ণ পাওয়া গেল, কিছুটা ছাড়া ছাড়া 4টে আমাদের বর্ণ পাচ্ছি। বিজ্ঞানী বামার এই জিনিসটা লক্ষ্য করেছিল। বিজ্ঞানী বামার কোন জিনিসটা নিয়ে গবেষণা করছিল? ভিজিবল রিজিয়নটায়। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি একটা ছকের আকারে দেখি, তাহলে এই রকম বিজ্ঞানী বামার দেখেছিলেন। কি পেয়েছিলেন? বলছে একটা লাল, তারপরে একটা নীলাভ, সবুজ, তারপরে নীল, তারপরে বেগুনি, এইরকম 4টে লাইন পাওয়া গেছে একটা লাল বর্ণ। কেমন দেখছেন? যে বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্যে যখনই পাঠানো হলো, তখনই চোখ দিয়ে দেখা যাচ্ছে এইরকম পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? একটা লাল বর্ণ, মানে লাল রঙের একটা রেখা পাওয়া যাচ্ছে, তারপরে নীলাভ সবুজ একটা রেখা পাওয়া গেল, তারপরে একটা নীল রেখা পাওয়া গেল, তারপরে একটা বেগুনি রেখা পাওয়া গেল। এই যে রেখাগুলো আর এই মিডিল গ্যাপ গুলো কেমন? মিডিলে কি আছে? অন্ধকার। তাহলে এটা অন্ধকার, এটা অন্ধকার, একটা লাল, মনে করো প্রথমে কি দেখছে? একটা অন্ধকার দেখলো, তারপর লাল একটা রেখা, একটা লাল রেখা, আবার অন্ধকার, আবার একটা নীলাভ রেখা, আবার অন্ধকার, আবার একটা নীল রেখা, আবার অন্ধকার, আবার একটা বেগুনি রেখা, তারপরে আবার অন্ধকার। এই যে অন্ধকার অঞ্চল, এগুলোকে বলা হচ্ছে। এই যে ছাড়া ছাড়া বর্ণগুলো ঠিক আছে কি? লালটার সঙ্গে এটা ঠিক আছে? ঠিক নেই। এটার সঙ্গে এটা ঠিক আছে? ঠিক নেই। এই যে ছাড়া ছাড়া বর্ণ, এইগুলো কি বলা হচ্ছে? পরমাণু, পারমাণবিক বর্ণালী, মানে পরমাণু কর্তৃক উদ্দীপিত বর্ণালী, অর্থাৎ পরমাণু যখন উদ্দীপিত হয় তখন যে বর্ণালী নিঃসরণ করে, সেই বর্ণালীগুলোকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটছে। এই বর্ণালীগুলোকে বলছে রেখা বর্ণালী, এইগুলোকে বলছে বিচ্ছিন্ন বর্ণালী, মানে পরস্পর ঠিকে নেই। এই বর্ণালীগুলো তিনি নাম দিয়েছিলেন। ফার্স্টের যে বর্ণালীটা সেটার নাম দিয়েছিলেন এইচ আলফা, তারপরটার নাম দিয়েছিলেন নীলাভ সবুজ, তার নাম দিয়েছিলেন এইচ বিটা, আর যেটা নীল সেটাকে হচ্ছে এইচ গামা, আর যেটা বেগুনি সেটা হচ্ছে এইচ ডেল্টা। তাহলে বিজ্ঞানী বামার 1885 সালে এইগুলোর নামও তিনি দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? বলছে যে এইখান থেকে তিনি একটা ইকুয়েশন দিয়েছিলেন, একটা জেনারেল ইকুয়েশন, যেটা সেটা হচ্ছে এই নিউ বার। দেখো কি দিয়েছিলেন? একটা জেনারেল ইকুয়েশন দিয়েছিলেন। এই ইকুয়েশনটা হচ্ছে নিউ বার, এটা সমান কত? না আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে এই একটা জেনারেল ইকুয়েশন আমাদের বিজ্ঞানী বামার 1885 সালে একটা স্থূল সমীকরণ দিয়েছিলেন। এই পরীক্ষাটা থেকে প্রাপ্ত আমাদের যে
পরীক্ষার ফলাফল, সেখান থেকে বিজ্ঞানী বামার একটা দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে তাহলে গামা, এটা কি বলবো, গামা বার, এটা কি বলছি, গামা বার, বা এটা বলছি নিউ বার। তাহলে এই নিউ বার সমান কত, আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এটা হচ্ছে নিউ বার। নিউ বার মানে যিনি তোমরা জানো ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। বা এই নিউ বার মানে কি, এই নিউ বার এটা মানে কি ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। অ্যাকচুয়ালি কি বলছে 1 সেন্টিমিটার ডিস্টেন্স, মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বলছে 1 সেন্টিমিটার মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে, অর্থাৎ একক দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে। মনে কর এই দৈর্ঘ্যটার মধ্যে পূর্ণ তরঙ্গ কটা আছে, একটা, দুটো, তিনটে। তাহলে গামা আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এই নিউ বার, এর ভ্যালু কত পাবো, 3। অর্থাৎ নিউ বার বা তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার জিনিসটা কি বলছে, একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে সেই সংখ্যাটাকে বলছে নিউ বার হিসাবে ধরা হয় বা ওয়েভ নাম্বার হিসাবে ধরা হয়। সেই ওয়েভ নাম্বার যদি নিউ বার হয়, তাহলে বিজ্ঞানী বামার যে সিরিজটা দিয়েছিলেন ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান আলোক রশ্মির ক্ষেত্রে, তার ক্ষেত্রে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে নিউ বার সমান কত, আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। আর এই যে আটটাকে কি বলা হচ্ছে, রিড বার কনস্ট্যান্ট। এটা কি বলা হচ্ছে, রিড বার কনস্ট্যান্ট, রিড বার কনস্ট্যান্ট। তাহলে এই যে আর এর মানটা তিনি কিন্তু বের করেছিলেন, বিজ্ঞানী বামার আর এর একটা মান দিয়েছিলেন, যেটা মানটা হচ্ছে কত, 1.09। দেখো 1.09, এরপর তোমরা পারবে 678 ইন্টু 10⁻⁻5। এত কি না নিউ বার, রিডবার্গের যে ভ্যালু, তাই রিডবার্গের ভ্যালু কত, 1.09,678। দেখো 678 পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে, 678 পর পর আছে। তাহলে 1.09678 ইন্টু 10⁻50 এটা কত না, এর একক যেটা সেটা হচ্ছে (10⁻⁻1). এটাকে যদি আমি গুণ করে দিই, মানে মাল্টিপ্লাই যদি করে দেওয়া হয়, তাহলে কত পাবো, মনে করে -5টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত পাবো, 109,678। এত কি (10⁻⁻1). এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট এর ভ্যালু। তাহলে এই স্থূল সমীকরণ একটা দিয়ে প্রকাশ করেছিল বিজ্ঞানী বামার 1885 সালে। এই সমীকরণটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই সমীকরণটা এখানে দেখো যে এন এর যে ভ্যালু, এই যে এনটা, এন এর যে ভ্যালু এটা কত হবে বলছে, তার পূর্বে যে সংখ্যাটা ছিল তার থেকে বড়। অর্থাৎ পূর্বের সংখ্যা কত ছিল, 2। তাহলে এন এর ভ্যালু নিশ্চয়ই > 2 হবে, অর্থাৎ এন এর ভ্যালুটা কত হবে, 3। তাহলে এন এর ভ্যালু যদি দেখো, তাহলে এন এর ভ্যালু কত হবে না, এইখানে যে সংখ্যাটা আছে তার থেকে 1 বেশি অবশ্যই। তাহলে এখানে কত আছে না, 2 আছে। তাহলে এন এর ভ্যালু কত হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এগুলো হচ্ছে এন এর ভ্যালু হবে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি, যে এই যে এন এর ভ্যালুটা যদি আমি 3 বসাই, মনে করি এখানে আছে কত, 2, যদি এন এর ভ্যালু 3 বসাই, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে এইচ আলফার ভ্যালু পাবো। অর্থাৎ এই যে হাইড্রোজেন যে লাল বর্ণের আলোক রশ্মিটা পাচ্ছি, তার সে লাল বর্ণের আলোক রশ্মির ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, সেটা কিন্তু আমি পাবো যদি এন এর পরিবর্তে 3 বসাই। 2 এর পরে যদি 3 বসাই তাহলে এইচ আলফা পাবো। 3 এর পরিবর্তে যদি আমি 4 বসাই তাহলে এইচ বিটা পাবো। যদি এন এর পরিবর্তে 5 বসাই তাহলে এইচ গামা পাবো। যদি এন এর পরিবর্তে 6 বসাই তাহলে এইচ ডেল্টা পাবো। তাহলে এই মানগুলো কিন্তু আমি এখান থেকে বসিয়ে করে দেবো। বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি। এরপর একটা জিনিস দেখো, যেখান থেকে এখান থেকে যে এই যে নিউ বার বা ওয়েভ নাম্বার, এইটা কি অ্যাকচুয়ালি বলছে ওয়েভ নাম্বার সমান কত, 1/λ। আমরা জানি, একটু আগে দেখেছি তরঙ্গ সংখ্যা, এটা সমান কি 1/λ, মানে 1 তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমরা একটা জানি যে সি সমান কত, নিউ ল্যামডা। দেখো তাহলে অর্থাৎ এইটা যদি আমি জানতে পারি, একটা জিনিস দেখো যে ওই যে ওয়েভ নাম্বার এটা যদি জানা যায়, তাহলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটাও জানা যাবে। অর্থাৎ এখানে এইচ আলফা, এটা লাল যে আলো বর্ণটা বেরোচ্ছে, এই লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জানতে পারবো। এখানে আবার ল্যামডা ভ্যালু বসালে আমি কি নিউ এর ভ্যালু বার করতে পারবো, কারণ ল্যামডা যদি পেয়ে যায় এখান থেকে আমি ল্যামডা পেয়ে যাবো 1 নম্বর। কারণ ল্যামডা পেতে গেলে কি করতে হবে, ল্যামডা সমান কত, 1/নিউ বার। নিউ বারের মানটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে যদি বলি এইচ আলফা এই নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বারটা কত যদি বার করতে চাই, তাহলে এইচ আলফা বার করতে গেলে কি করবো, এন এর পরিবর্তে কত বসাবো না, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি এর থেকে 1 বেশি।
মানে n সমান 3 যদি বসিয়ে দিই তাহলে কি পাবো না আমি এইচ আলফার ভ্যালু পাবো, মানে এইচ আলফার নিউ বারের মানটা পাবো। সেই নিউ বারের মানটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি হবে, আমি কি পাবো, এখানকার যে আলোক রশ্মিটা পাচ্ছি, যে বর্ণালীটা পাচ্ছি, সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। এই তরঙ্গ দৈর্ঘ্যটার ভ্যালু আবার যদি এখানে বসাই তাহলে কি পাবো, নিউ এর মান পাবো। কারণ আমরা জানি নিউ সমান কত না সি বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু এখান থেকে বার করবো। সি তো জানি, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, যার ভ্যালুটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সিজিএসে গেলে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। তাহলে এইভাবে কিন্তু আমাদের বিজ্ঞানী বামার যে ভিজিবল যে রিজিয়নটা ছিল সেই ভিজিবল রিজিয়নে একটা স্থূল সমীকরণ তিনি দিয়েছিলেন, এবং এখান থেকে যে রিডবার্গ ধ্রুবক যার মানটা হচ্ছে 1.09678 × 10⁻5 সেমি স্কোয়ার এর মানটাও কিন্তু তিনি বার করেছিলেন। অর্থাৎ এই স্থূল সমীকরণটা দিয়েছিলেন বিজ্ঞানী বামার ভিজিবল রিজিয়নের উপর ভিত্তি করে। পরবর্তী পর্যায়ে একাধিক যন্ত্রপাতি আবিষ্কার হয়, হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপ আবিষ্কার হয়। তারপরে বিভিন্ন বিজ্ঞানী এই একটা রিজিয়নে বের করেছিল। আমরা কতগুলো রিজিয়নে জানি, যেমন আমরা কি যে দেখেছিলাম কসমিক রে, গামা রে, এক্স রে, মনে পড়ছে ভিজিবল রে, এই ভিজিবল রিজিয়নটাই ক্ষেত্রে বার করেছিল বিজ্ঞানী। তার বিভিন্ন বিজ্ঞানী আরো 5 জন বিজ্ঞানী আবিষ্কার করেছিল। এই 5টা সিরিজ কি ছিল সেটা একটু দেখো। দেখো প্রথম হচ্ছে এই যে নিউবার, এই নিউবারের মানটা, নিউবার সমান r × 1/n n1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে কত ছিল না এই যে নিউবার সমান r × 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এই যে মানটা, এই মানটা বিজ্ঞানী লিম্যান আবিষ্কার করেছিল, এটা হচ্ছে লিম্যান সিরিজ। তাহলে লিম্যান সিরিজের মূল বিষয়টা কি ছিল বলছে, এখানে মনে কর একটা পজিটিভ 1 2 3 4 5, দেখো ভালো করে দেখো, এখানে একটা ইলেকট্রন ছিল, মনে করো এখানে ইলেকট্রনটা ছিল 1 নম্বর কক্ষপথে ঘুরছিল। এই ইলেকট্রনটা যদি মনে করো এনার্জি সাপ্লাই করা হয়, সে মনে করো চলে গেল কত নম্বর কক্ষপথ, 1 2 3 4 5 নম্বর কক্ষপথে চলে গেল। যখন এনার্জি সাপ্লাই বন্ধ করলাম, সে যদি পুনরায় 1 নম্বর কক্ষপথে চলে আসে, 1 নম্বর কক্ষপথে ফিরে আসে, তখন কি করবে, যে পরিমাণ এনার্জি নিয়ে গিয়েছিল সেই পরিমাণ এনার্জি কি করবে, ছেড়ে দেবে। সেই এনার্জিটা কি হবে না একটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী হিসাবে আমরা দেখতে পাবো। সেই বর্ণালীটাকে যদি আমি ঠিক একই রকম ভাবে বর্ণালীবীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠানো যায়, তখনকার যে আমি ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনটা হচ্ছে লিম্যান আবিষ্কার করেছিল। তাহলে বিজ্ঞানী লিম্যান আবিষ্কার করেছে যেটা, সেটা হচ্ছে নিউবার সমান কত r × 1/1 তার হোল স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। যেখানে n এর মানটা কত হবে না এইখানে যেটি আছে তার থেকে বড়, তাহলে এখানে কত আছে 1, অর্থাৎ ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে ফিরে আসি তার ক্ষেত্রে এটা হচ্ছে 1। তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, ইউভি রিজিয়ন, অর্থাৎ যেগুলো আমাদের ব্রেন ক্যাচ করতে পারে না, সেই সমস্ত বর্ণালীর ক্ষেত্রে লিম্যান। দেখো লিম্যান কি আবিষ্কার করেছিল, ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে ফিরে আসে, তাহলে 1 থেকে গেছে আবার 1 এ ফিরে এসছে, তার ক্ষেত্রে যে ইকুয়েশনটা হবে নিউবার সমান কত r × 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। যেখানে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু এখানে যে সংখ্যাটা আছে তার থেকে বেশি, মানে n এর ভ্যালু কত হবে 2 3 4, 1 আছে 1 এর থেকে বড়, মানে 2 হবে 3 হবে 4 হবে 5 হবে 1। তাহলে আরেকটা বামার আবিষ্কার করেছিল কোনটা, বলছে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথ থেকে কোথায় গেছে, যে কোনো একটা অরবিটালে, মনে করো 5 নম্বর কক্ষপথে গেছে, সেই যদি পুনরায় 2 নম্বর কক্ষপথে ফিরে আসে, তাহলে যে এনার্জি রেডিয়েশন করবে, সেই রেডিয়েশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে নিউবার সমান কত r × 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে n স্কোয়ার, যেখানে n এর ভ্যালু কত হবে, এখানে যে সংখ্যা আছে তার থেকে বড়, তার মানে এখানে কত হচ্ছে 2 আছে, তাহলে n এর মান কত হবে গ্রেটার দেন 2, মানে 3 4 5 এরকম। তাহলে বিজ্ঞানী বামার এই ভিজিবল রিজিয়নটার ক্ষেত্রে আবিষ্কার করেছিল। তারপরে তাহলে লিম্যান আছে, বামার আছে, প্রাসেন কি আবিষ্কার করেছিল, বলছে 1 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা গেছে 5 নম্বর কক্ষপথে, সে যদি আবার 3 নম্বরে ফিরে আসে, অর্থাৎ এখানে 3 বসিয়েছি, মানে কি 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ফিরে এসছে, তখন যে এনার্জিটা ছাড়বে, সেই এনার্জির ক্ষেত্রে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে বিজ্ঞানী পার্সেন আবিষ্কার করেছিল, যার ক্ষেত্রে নিউবারের মান হচ্ছে নিউবার সমান কত r × 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, লিম্যান এটা আবিষ্কার করেছিল, ব্র্যাকেট এটা আবিষ্কার করেছিল, ফুন্ট এটা আবিষ্কার করেছিল, হামফ্রিজ। এই টোটাল বিক্রিয়াগুলো মানে বিকিরণগুলো সম্পর্কে যে সমীকরণগুলো সেগুলো বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছিল। ফার্স্ট যেটা দিয়েছিল বিজ্ঞানী বামার, যেটা ভিজিবল রিজিয়নে 1885 সালে, তারপরে দিয়েছিল লিম্যান। তাহলে এই সিরিজগুলোকে বলছে লিম্যান আছে, বামার আছে, প্যাসেন্ট আছে, ব্র্যাকেট আছে, ফুন্ট আছে, হামফ্রিজ।
6টা সিরিজ। বিষয়টা বোঝা গেল। হামফ্রিজ সিরিজে বিজ্ঞানী হামফ্রিজ কি দেখেছিল, মনে করো কক্ষপথ কত নম্বর, 7 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা গেছে, কত 7 নম্বর, সেখান থেকে আর 6 ফিরে এসছে, তাহলে যে পরিমাণ এনার্জি ছাড়বে সেই পরিমাণ এনার্জিটা থেকে যে আমি ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে নিউ বার সমান কত, আর ইন্টু 1/6 তার হোল স্কয়ার মাইনাস 1/n স্কয়ার। বিষয়টা ক্লিয়ার, যেখানে n এর ভ্যালু কত, 7 হবে, আর কিছু হবে না। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা যখন বিভিন্ন যন্ত্রপাতি হাই রেজুলেশন যুক্ত স্পেকট্রোস্কোপি মেশিন আবিষ্কার হয় তখন এইভাবে কিন্তু একটা ইকুয়েশন দিয়েছিল। টোটাল কতগুলো দিয়েছিল, বিজ্ঞানী লিমেন দিয়েছিল ইউভি রিজিয়ানে কেমন হবে আলো বর্ণালী, তার ওয়েভ নাম্বার কেমন হবে বিজ্ঞানী লিমেন দিয়েছিল ইউভি সম্পর্কে। বিজ্ঞানী বামার দিয়েছিলেন ভিজিবল রিজিয়ান যেগুলো আমরা দেখতে পাই, সেইখান থেকে ইকুয়েশনটা পার্সেন্ট দিয়েছিল যেটা, সেটা হচ্ছে আইআর মানে ইনফ্রারেড রশ্মি, অবলোহিত আলো রশ্মি, তার ক্ষেত্রে কেমন হবে বিজ্ঞানী পার্সন তার ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে সেই সম্পর্কে একটা সমীকরণ দিয়েছিল। তারপরে আরো যত নিচের দিকে নামবো সেগুলো কি না ফার আইআর, বুঝতেই পারছো উপর থেকে নিচের দিকে যত নামছি তত কি হচ্ছে, উপরে আছে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে আমাদের আইআর ইনফ্রারেড, তারপরে আরো নিচের দিকে যাই তাহলে ফার আইআর, এগুলো পাচ্ছি। তাহলে এই যে বিষয়গুলো বিজ্ঞানীগুলো দিয়েছিল এইগুলো থেকে একটা সরল স্থূল সমীকরণ বিজ্ঞানীরা বানিয়েছিল। সেই সমীকরণটা কি না, সেই সমীকরণটা যেটা সেটা হচ্ছে এটা। নিউ বার এতগুলো সমীকরণ না জেনে একটা জানলে হবে, নিউ বার সমান কত না, নিউ বার সমান আর ইন্টু 1/n1n স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন এই টোটাল রেডিয়েশনের ক্ষেত্রে। এখানে যদি দেখো যে n1 এটা সমান যদি 1 বসাই তাহলে কি পাচ্ছি, লিমেন সিরিজ পাচ্ছি। n1 যদি 1 বসাই তাহলে n1 যদি 1 বসাই তাহলে 1 তার হোল স্কয়ার মাইনাস n2 স্কয়ার, মানে কি n2 এর ভ্যালুটা কত হবে না 1 এর থেকে বেশি, গ্রেটার দ্যান 1। তাহলে 1 যদি বসাই তাহলে লিমেন সিরিজ পেয়ে যাচ্ছি। n সমান যদি n1, এই যে n1 এর ভ্যালুটা এটা যদি 2 বসাই তাহলে কি পাবো, বামার সিরিজ পাবো। n1 এর পরিবর্তে 3 বসাই তাহলে পার্সেন্ট সিরিজ পাবো। n1 এর পরিবর্তে যদি আমি 4 বসাই তাহলে ব্র্যাকেট সিরিজ পাবো, এই সিরিজটা পাবো 4 বসালে n1 এর পরিবর্তে। n1 সমান যদি 5 বসাই তাহলে কোনটা পাবো, ফুন্ড সিরিজ। বিজ্ঞানে ফুন্ড যে সিরিজটা দিয়েছিল সেই সিরিজটা পেয়ে যাবো, যেখানে n1 এর পরিবর্তে 5 বসালে। আর n1 এর পরিবর্তে 6 বসাই তাহলে যে সিরিজটা পাবো সেটা হচ্ছে হামফ্রিজ সিরিজ। বিষয়টা বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের রেখা বর্ণালী উৎপাদনের ব্যাখ্যা। ভালো করে তোমরা একটু দেখবে, তাহলে তোমরা আমি কি বলতে চাইলাম আশা করি বুঝতে পারবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, এমসিকিউ যেমন আছে, কম্পিটিশন যে পরীক্ষাগুলো আছে সেখান থেকে এখান থেকে এমসিকিউ গুলো আছে। আর এই যে ইকুয়েশন গুলো দিলাম এই ইকুয়েশন গুলো থেকে কি হয় না ক্লাস 12-এ কিন্তু ম্যাথ পড়ে, একটা নিউমেরিক্যাল প্রবলেম পড়বে। নিটের স্টুডেন্টরা তারাও কিন্তু দেখবে এইখান থেকে কিন্তু তোমাদের একটা ম্যাথ পড়বেই।